সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের বিষয় ঘুম ভাঙছে রাজুকের। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট সম রেজাউল করিম, মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, এবং শ্যামল দত্ত, সম্পাদক, দৈনিক ভোরের কাগজ। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়, রাজধানীতে ৩ জনের মৃত্যু। ঢাকার বিভিন্ন সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত। দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত। বনানীতে আগুনের ঘটনায় গণশুনানিতে বেঁচে ফেরাদের বিভীষিকাময় অভিজ্ঞতার বর্ণনা। জমির মালিক সহ 2 জন 7 দিন করে রিমান্ডে। বহুতল ভবনে কাল থেকে অভিযান। শিল্পে ব্যাংক ঋণের উচ্চ সুদের হারের কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর। জাতীয় শিল্প মেলার উদ্বোধন করে বললেন, সময় মতো ঋণ পরিশোধ করাও উদ্যোক্তাদের দায়িত্ব। স্বাধীনতা দিবসের আলোচনা সভায় জিয়াউর রহমানের নাম না বলায় ডক্টর কামালের বিরুদ্ধে বিএনপি কর্মীদের ক্ষোভ, স্লোগান। এবং চতুর্থ ধাপের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। তিতাসে নির্বাচন স্থগিত, ৩৯টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। এর মধ্যে জেনেছেন যে আজকে আমাদের আলোচনার শিরোনাম ঘুম ভাঙছে রাজুকের। আপনারা জানেন যে 2টি বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেছে। একটি হচ্ছে বনানীতে এফআর টাওয়ারে, আরেকটি হচ্ছে গুলশান ডিএনসিসি মার্কেটের একাংশে, কাঁচা বাজারের একাংশে আগুন লেগেছিল। তো সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে এর আগে আমরা দেখেছি যে আজকে আমাদের সঙ্গে আছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। তিনি আজকে রাজুকে গিয়েছিলেন, সেখানে রাজুকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আমরা জেনেছি আগামীকাল থেকে 24টি টিম নামবে সেই অবৈধ বা যেসব ভবনগুলো নিয়ম না মেনে তৈরি করা হয়েছে সেসব বিরুদ্ধে অভিযান করতে। তো এসব বিষয়ে আমরা আলোচনা করব। মাননীয় মন্ত্রী, আপনাকে এই আলোচনা শুরু করি। আমরা যেই তথ্যটি দিলাম যে কাল থেকে অভিযান শুরু হবে, আর যেই বনানীতে এফআর টাওয়ার আগুনের ঘটনা, তা আমরা দেখেছিলাম যেদিন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সেই 28শে মার্চ, সেদিন বিবিসি বাংলা একটি রিপোর্ট করেছিল। রাজুকের চেয়ারম্যান আব্দুর রহমান তিনি সেখানে কথা বলেছেন। তিনি বলেছেন, আজকে আগুন লাগার পর আমরা তথ্য ঘাটতে গিয়ে দেখেছি যে এই বিল্ডিংটি রাজুকের যে অনুমোদিত নকশা সেটি সম্পূর্ণ লঙ্ঘন করা হয়েছে। তো এখন সেই বিল্ডিংটি বানানো হয়েছে আপনার 1996 সালে। 2019 সালের কথা আমরা। তো যেদিন আগুন লেগেছে সেই দিন রাজুক দেখেছে যে এই ভবনটি যে রাজুক থেকে নকশা নেওয়া হয়েছিল সেটির লঙ্ঘন করা হয়েছে। তো এই বিষয়টা যদি আজকে দুর্ঘটনাটি না ঘটতো তাহলে হয়তো সামনেই আসতো না। তো এরকম আরও যারা যেসব বহুতল ভবন রয়েছে সেগুলোরও কি এরকমই তো অবস্থা, এমনটাই পাবলিক কনসেপ্ট? ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই বনানীর অগ্নিকাণ্ডে যারা অনাকাঙ্ক্ষিত মৃত্যুর শিকার হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। যারা বেঁচে এখন অসুস্থ আছেন তাদের দ্রুত আরোগ্য লাভ করুন, এটা চাই। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানিয়ে কথা বলতে চাই। রাজুকের অব্যবস্থাপনা রয়েছে, অনাকাঙ্ক্ষিত অনেক ভূমিকা রয়েছে, কিন্তু রাজুকের আবার সীমাবদ্ধতাও রয়েছে। সীমাবদ্ধতা বলতে আপনার প্রায় 150 জনবলের রাজুক। আপনি অবাক হয়ে যাবেন, ঢাকার যে পরিসর গাজীপুর পর্যন্ত, সাভার, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, এত বিশাল ঢাকায় যে পরিমাণ জনবল, ইনস্পেক্টর এবং অথরাইজড অফিসার, প্র্যাকটিক্যালি তাদের পক্ষে এটা ইনস্পেকশন করা সম্ভব না। আর এর ভিতরে তো কিছু কর্মকর্তা অসাধু আছে। সব মিলিয়ে এরকম একটা অবস্থা। এখন যে ভবনগুলি নির্মাণাধীন রয়েছে, প্রায় 90,000 ভবন আছে নির্মাণাধীন। তো এই নির্মাণাধীন ভবনেই কিন্তু রাজুকের ইন্সপেক্টররা বেশি দেখভাল করে যে প্রপারলি এটা বিল্ড আপ হচ্ছে কিনা, নকশা অনুযায়ী হচ্ছে কিনা। এটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু তাদের অকুপেন্সি সার্টিফিকেট দেওয়া হয় যে এটা আইনসঙ্গতভাবে বিধিবিধান অনুসারে সম্পন্ন হয়েছে। তখন কিন্তু আমার ইন্সপেক্টর বা অথরাইজড অফিসাররা অন্যদিকে আবার নির্মাণাধীন বিল্ডিংয়ের দিকে যায়। এই যে বিল্ডিংটা কমপ্লিট করে উনি শেষ করে গেলেন, এই বিল্ডিংটার 2 বছর, 3 বছর, 4 বছর পর, যেমন এফআর টাওয়ার 1996 সালের, 2005 সালে এসে কিন্তু তাদের নতুন উদ্যোগ। এই মধ্যবর্তী সময়ে এটি পুরনো বিল্ডিংয়ে পরিণত হয়েছে। পুরনো বিল্ডিংটিতে নতুন করে ঊর্ধ্বমুখী একতলা কখনো বা দোতলা কখনো অনেক উপর থেকে হচ্ছে কিনা সবসময় যেমন দৃষ্টিতে পড়ে না, আবার অনেক সময় অসাধু কর্মচারীরা তার দৃষ্টিটি অধিকার তাকায় না। কারণ নিচে ফ্লোরে একটা ম্যাপ দেখা যায়, ওই ম্যাপটা অনুযায়ী, নকশা অনুযায়ী যে এটার চেয়ে বেশি হয়ে গেল কিনা ওটা যে খতিয়ে দেখতে হবে যে
অনুমোদিত নকশার কত ফ্লোর ছিল, তার উপরে হচ্ছে কিনা, এইটা দেখভাল করার মনিটরিং সিস্টেমটারও গ্যাপ ছিল। এই জাতীয় অবস্থায় আমাদের একটা জরিপ আছে, সেই জরিপে ঢাকায় প্রায় 25% ইমারত আছে, নানা কারণে সেগুলো বেআইনিভাবে নির্মিত হয়েছে। ধরুন আমাদের সাতারকুল, রামপুরা টেলিভিশন সেন্টারের অদূরে, কেরানীগঞ্জ, সাভার, নারায়ণগঞ্জে তারা মনে করছে আমি তো ইউনিয়ন পরিষদের অধীনে, তা আমি ঢাকায় রাজুকের প্ল্যান নেব কেন? রাজুকেরও কর্মকর্তাদের তাদের ব্যাপ্তিটা কত তাদের সকলে হয়তো দৃষ্টিতে ছিল না বা দেখেননি, যে না সাতারকুলেরও প্ল্যান নিতে গেলে এখান থেকে নিতে হবে। এটা ফাইন্ড আউট হলো কিন্তু রানা প্লাজার থেকে। তারা বললো যে আমি সাভার পৌরসভা দিয়েছে, কিন্তু খতিয়ে দেখা গেল যে সাভার পৌরসভার এইরকম প্ল্যান অনুমোদনের কোনো সুযোগই ছিল না। এভাবে বিভিন্ন রকম ভাবে দৃষ্টির বাইরে এক শ্রেণীর ইমারত নির্মিত হয়ে গেল। অপরটা হলো অত্যন্ত ব্যস্ততম এলাকায় হলো এই একটা। আর কিছু কিছু জায়গায় প্ল্যান অনুমোদন আছে কিন্তু অনুমোদনের ব্যত্যয় ঘটিয়ে, আমি প্রথম যেটা বললাম ওটার বৈধ কোনো প্ল্যানই নেই। আর দ্বিতীয়টায় প্ল্যান আছে হয়তো গ্যারেজ রাখতে হবে, গ্যারেজ রাখা হলো না। দুইটা সিঁড়ি থাকবে, একটা সিঁড়ি থেকে দ্রুত মানুষ বেরিয়ে যাওয়ার জন্য, সেটা রাখা হলো না। কমন স্পেস যেটা থাকতে হবে কমন স্পেস নেই। নিচে পার্কিং এর জন্য যে সুযোগটা থাকতে হবে সেটাকে ক্লোজ করে আপনি কমার্শিয়াল স্থাপনা তৈরি হচ্ছে এইভাবে। অথবা কার্নিশ এতটুক থাকবে, রাস্তার পাশে এতটুক জায়গা ছেড়ে দিতে হবে। এইরকম আংশিক ব্যত্যয়ের জায়গা সবকিছু মিলে প্রায় 60% ঢাকার ইমারতে নিয়মের অনুমোদনের ব্যত্যয় রয়ে গেছে। এর ভিতর কিছু আছে পুরনো ঢাকায় 3 কাঠা জায়গার উপরে 3টি বিল্ডিং গড়ে উঠেছে এবং একটা বিল্ডিংও রড নেই, একটা দেওয়ালের সঙ্গে মিশে আর একটা দেওয়াল উঠে গেছে। এটাকে কেউ কোনদিন টাচও করে নাই। এবং ঢাকায় কিছু স্পর্শকাতর অবস্থা আছে, তাদের কিছু রক্ষণশীলতা আছে এবং ওটা শত শত বছরের পূর্বের থেকে শুরু হওয়ার ধারাবাহিকতা। কোনো কোনো বিল্ডিংয়ে কোনো ইটও নাই, তারা সুরকি দিয়ে বিভিন্নভাবে নির্মাণ করছেন। এই সব কিছু মিলে একটা অনাকাঙ্ক্ষিত অবস্থা। এখন আপনার যে মৌলিক কোশ্চেনটা ছিল যে এটা এই ঘটনা না ঘটলে ধরা পড়তো কিনা, রাইট, আমার কাছে মনে হয়েছে ধরা পড়তো না। এরকম বিল্ডিং এর সংখ্যা অসংখ্য। কারণ যতগুলি বিল্ডিং ঢাকায় আছে, এই বিল্ডিং এর যতটা ফাইল রাজুকে আছে, সেখানে লক্ষ লক্ষ ফাইল রয়েছে। এই লক্ষ লক্ষ ফাইল কিন্তু স্ক্যানিং হয় না, প্রতিদিন এক্সামিনেশন হয় না। শুধু ফাইলটা দেখভাল করা হয়। নতুন যে বিল্ডিং এর আবেদনটা করা হয় ওটা ইন্সপেক্টর বা অথরাইজড অফিসার বা চিফ ইন্সপেক্টরদের সামনে আসে, ওটাই তারা লক্ষ্য করেন। যেটা নির্মাণ কাজ শেষ হয়ে গেল ও অনেক ফাইলের গায়েবী হয়ে গেছে, ফাইলের খবর নাই, অথবা হাজার হাজার ফাইল এনেছে ফাইল পড়ে গেছে। এই অসংগঠিত অবস্থার কারণে অ্যাকচুয়ালি কি অবস্থাটা আছে এটা জরিপ ছাড়া কোনোভাবে ধরা পড়তো না। জি ধন্যবাদ। দর্শক ফোন আছে, ফোনটা নিয়ে দাদা আপনার কাছে আসছি। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমি রাসেল বলছিলাম সিরাজগঞ্জ থেকে। জি জি আমার প্রশ্নটা হচ্ছে এফআর টাওয়ারে কয়েকদিন আগে যে অগ্নিকাণ্ডটা ঘটলো এবং এটা আমরা একটা পত্রিকা বা অনলাইনে যে ইয়েটা পাইছি সেটা হচ্ছে যে এটা রাজুকের অনুমোদন ছিল 18 তলার। তো সেখানে এক্সটেনশন হয় আরো 5 তলা পর্যন্ত এক্সটেনশন হয়েছে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে একটা 18 তলা বিল্ডিং এর উপরে এক্সটেনশন হচ্ছে, এই রাজু কি আজকে আমরা দেখলাম যে আপনার মন্ত্রী সাহেব মহোদয়ের ব্রিফিং এর সময় ঘুমাচ্ছে, রাজু কি ঢাকা শহরে এইভাবেই ঘুম পারে? জি ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নটি বোঝা গেছে। দাদা আমি এই প্রশ্নটি করতে চাচ্ছিলাম আপনাকে, যে আজকে আমরা মন্ত্রীর সংবাদ সম্মেলনটা শুনেছি, সেখানে মন্ত্রী অনেক উদ্যোগের কথা বলেছেন। তো এই সব উদ্যোগে আসলে কি রাজুকের ঘুম ভাঙবে বলে মনে করেন আপনি? না, ঘুম তো মন্ত্রীর পাশেই ভাঙছে না। যখন প্রেস ব্রিফিং হচ্ছিল কর্মকর্তারা ওনার পাশে ঘুমাচ্ছেন, তার মানে তারা প্রেস ব্রিফিংটাকেও সিরিয়াসলি নেয় না। মন্ত্রী কথা বলছেন, পাশে রাজুকের কর্মকর্তা ঘুমাচ্ছেন। রাজুকের কর্মকর্তা আগেও ঘুমিয়েছেন, মন্ত্রীর পাশেও ঘুমাচ্ছেন, আগামীতেও ঘুমাবেন। আসলে এই ঘুম থেকে ভাঙানো, আপনার যে ঘুম ভাঙলো, আমার মনে হয় না। কারণ এটি এমন একটি ব্যবস্থাপনা যার মধ্যে যদি সত্যিকারের জবাবদিহিতার কোনো সংস্কৃতি চালু না হয়, তাহলে আমার ধারণা যে এই ঘুম কোনোদিনই ভাঙবে না। আর জনগণকে এরকম মৃত্যুর ঘুমে মানে ঘুমাতেই হবে। প্রশ্ন হচ্ছে যে কয়েকটি বিষয়, যে রাজুকের জনবলের অভাব আছে, এটা যেমন ঠিক। শহরটা বড় হয়েছে, কনসেপ্ট বদলেছে এবং আধুনিকতার সঙ্গে এর যে সমন্বয় ঘটানো, এই যে উনি বলেন 1 লক্ষ লক্ষ ফাইলিং সিস্টেমটা এখন দুনিয়াতে নাই। এখন হচ্ছে দুনিয়াতে এখন অনলাইন সিস্টেম। আপনি অ্যাপ্রুভাল দেবেন অনলাইনে, অ্যাপ্লাই করা হবে অনলাইনে, ডিজাইন। তাহলে আপনার এক কম্পিউটারে 1 লক্ষ ফাইল থাকা আর বাস্তবে একটা ঘরের মধ্যে 1 লক্ষ ফাইল থাকা অনেক তফাৎ।
আপনি বাটন টিপ দিলে কোন বিল্ডিং কত নাম্বার সার্চ দিলে পেয়ে যাবেন, কে অনুমোদন দিয়েছে নাই। আমি জানি না এই আধুনিক সিস্টেম করেছেন কিনা রাজু গাদত। আমি সমর জলবাইকে খুব বেশি কথা বলতে পারার কারণে দায়িত্ব নিয়েছে মাত্র অল্প কদিন আগে, কিন্তু রাজুক নামক প্রতিষ্ঠানটি এই হত্যাকাণ্ডের দায় কোনোভাবেই এড়াতে পারে না। আমি মাননীয় মন্ত্রীও বলেছেন সেদিন যে এটি একটি হত্যাকাণ্ড, এটি যদি হত্যাকাণ্ড হয়ে থাকে আমার ধারণা এই হত্যাকাণ্ড হিসেবে দেখে এই হত্যাকাণ্ডের বিচারের জন্য মার্ডার কেস করা উচিত এখানে, অন্য কোনো বিদ্যমান নেই। আপনি 25টা লোক মারা গেল এবং 26 জন দুর্ভাগ্য আমার কাছে আজকে কালকে সহ একজন 26 জন। রোমেল, আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে একটা আমরা কোন শহরে বসবাস করি যে একটা ভবন থেকে 4 ঘন্টায় আমরা লোক বের করতে পারছি না। আমরা 11,000 কোটি টাকা নষ্ট করে ফেললাম ভাষাঞ্চরে রোহিঙ্গাদের জন্য বাড়ি বানাতে গিয়ে। রোহিঙ্গারা এখন যাবে না। 11,000 কোটি টাকা দিয়ে কয়টা সিঁড়ি আনা যায়? দাদা এখানে একটা সিঁড়ি আসতে 4 ঘন্টা লাগে, 3 ঘন্টা লাগে। আপনাকে একটু আমি যোগ করি, সেটা হচ্ছে বুয়েটের যে বিশেষজ্ঞ দল এটা পরিদর্শন করেছিল, তারা যেটি বলেছিলেন সেটি হচ্ছে তারা দেখেছেন এই যে এফআর টাওয়ার এটির পুরো ভবনটার যদি আপনার জরুরি নির্গমন সিঁড়িটা যথাযথভাবে নির্মাণ করতে হয় তাহলে 80 লাখ থেকে 1 কোটি টাকা প্রয়োজন, এবং এটি হচ্ছে এই বিল্ডিং এর 1 মাসের ভাড়ার টাকারও কম। আমি সেটিও দেখেছি, ইন্টারভিউটি গতকাল আমি পড়েছি যে প্রকৌশলী এই মন্তব্য দিয়েছেন। দিস ইজ নট দ্য কোয়েশ্চন অফ 80,000 বা 1 লাখ বা এটার ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমি আসলে পুরো বিষয়টাকে সিকিউরিটি বিষয়টাকে আজও গুরুত্ব দিই কিনা, বাংলাদেশে এই বিষয়টাকে গুরুত্ব দিই কিনা, বা গুরুত্ব না দিলে কারো কাছে আমাকে জবাবদিহি করতে হয় কিনা। আনফরচুনেটলি সেটা করতে হয় না। হয় না বলেই আপনি 1 লক্ষ কেন, ওনার লোক 100 কতজন, আপনি যদি 1 লাখ লোকও দেন তাহলেও কিছু হবে না। বাংলাদেশের অনেক সংস্থা আছে যাদের লোকে আক্রান্ত কিন্তু কাজ হয় না, আবার অনেক সংস্থা আছে যেখানে লোক দরকার কিন্তু লোক নাই। ফলে এখন যদি উনি বলেন যে এখন গাজীপুর থেকে কেরানীগঞ্জ পর্যন্ত ঢাকা শহর ইন্সপেক্টর 100 জন, ইটস ট্রু, বাস্তবতা এটাই। কিন্তু প্রশ্ন হচ্ছে পৃথিবীর অনেক দেশ তো আছে যেখানে একজন ট্রাফিক পুলিশও নাই, ট্রাফিক শৃঙ্খলা চলছে কিভাবে? বিকজ অফ রুল অফ ল। জবাবদিহি করতে হয় প্রত্যেক মানুষকে, আমাদের এখানে জবাবদিহি করতে হয় না। ওই জন্য আপনি লক্ষ লক্ষ লোক দিয়েও কিছু হবে না। জবাবদিহির সংস্কৃতি যদি চালু করেন একজন লোকের পক্ষেই সম্ভব, আর জবাবদিহির সংস্কৃতি যদি চালু না করেন 1 লক্ষ লোক দিয়েও কিছু হবে না। আপনার এই সমস্ত জিনিস চলতে থাকবে, নৈরাজ্য চলতে থাকবে। আপনি একটা এই বনানী এলাকায় নিশ্চয়ই একজন রাজুকের ইন্সপেক্টর আছেন, সেই ইন্সপেক্টরের দায়িত্ব কি ছিল? বিল্ডিংগুলো দেখা। এখন তিনি বলছেন যে কনস্ট্রাক্টেড বিল্ডিংগুলো দেখছেন, কনস্ট্রাকশন বিল্ডিং দেখা তো একটা জরুরি, কিন্তু পাশাপাশি আপনি যে বিল্ডিংগুলো আছে সেগুলোতে প্রপার আপনার মেজারগুলো নেওয়া হয়েছে কিনা, সেখানে সিঁড়িটা আছে কিনা ঠিক মতো, ইমার্জেন্সির মধ্যে আজকে আমি যেটা দেখলাম ইন্সপেকশন টিম বলছে যে তারা ওখানে অনেকে অফিস বানিয়ে রেখেছে, অনেকে মালপত্র রেখেছে, ইমার্জেন্সি একটা বিল্ডিং এ কোনোদিন কি ফায়ার ড্রিল হয়েছে? একটা 22 তলা 23 তলা বিল্ডিং এ কোনোদিন কি ওখানে প্রপার ফায়ার ডিপার্টমেন্ট গিয়ে দেখেছে যে আপনাদের এই বিষয়গুলো যদি না হয় তাহলে এই তারিখের মধ্যে আপনাদের এটা বন্ধ করে দেওয়া হবে? এই জিনিসটা তারা করতে পারে, রাজুক হ্যাভ দ্যাট অথরিটি। কিন্তু আনফরচুনেটলি সেগুলো কোনোদিনই হয় না। আমরা একটা ঘটনা ঘটবে, আমরা টেলিভিশন মিডিয়া হইচই করব, এরপর আরেকটা যখন ঘটনা ঘটবে এর ঘন্টার চাপা পড়ে যাবে। আমরা এতদিন আপনার নিমতলে নিয়েছিলাম, তারপর আসে চুরিহাটটা, এখন চুরিহাটটা আড়ালে পড়ে গেছে, এখন আমরা বনানী নিয়ে আছি, বনানীর পর এখন ঘটেছে গুলশান নিয়ে থাকবো, কালকে ঘটবে আরেক জায়গায় কল্যাণপুর নিয়ে যাব, আলোচনা হবে, এরকম ঘুরতে থাকবো আমরা চক্রের মতো। আপনি যদি প্রপার একটা সিস্টেমকে ডেভেলপ করতে না পারেন এবং সেই সিস্টেমের মধ্যে যদি জবাবদিহিতার কালচার চালু করতে না পারেন। আজকে আমি ছোট একটা অভিজ্ঞতা বলি, এই যে রাজাল ভাই দায়িত্ব নিয়েছে, রাজাল ভাই 98-এ আমরা উত্তরা 3rd ফেজের প্লট দিয়েছি, এখন হচ্ছে 2019 সাল, এখনো সেই প্লটে বসবাসের উপযোগী হয়নি। কাউকে কি জবাবদিহি করতে হচ্ছে জন্য? আপনার পূর্বাঞ্চলের প্লট দেওয়া হচ্ছে, বসবাসের যখন সময় আসবে নাতিপুতিরাও পারবে না, আমাদের জেনারেশন তো পরের কথা। দিস ইজ সাচ এ রিডিকুলাস কান্ট্রি ইন দিস, মানে অদ্ভুত একটা দেশে বসবাস করছি আমরা। আপনি 5 বছর একটা মন্ত্রী, এর আগের যে মন্ত্রী ছিলেন 5টা বছর উনি মন্ত্রী কি করেছেন কোনো কিছু কোনো ইয়ে নাই, কাজের নজির নেই। বড় বড় অভিযোগ আছে, আপনার 300 ফিট রাস্তার 2 পাশ দিয়ে খাল নিয়ে গেছে, সেই খাল কাটতে গিয়ে জমি অধিগ্রহণ করতে হয়েছে, কত হাজার কোটি টাকা লেনদেন হয়েছে, খোঁজ খবর নিয়ে দেখেন, আপনার ইনভেস্টিগেট রিপোর্ট করতে পারেন। এটি হচ্ছে একটি জায়গা যেখানে মানুষের কোনো এই কিভাবে যে সমাধান হবে আমার কাছে কেন, আমি জানি না মাননীয় মন্ত্রীর কাছে কোনো স্পষ্ট চিত্র আছে কিনা। জি ধন্যবাদ। এখন দর্শক ফোন আছে, ফোনটা নিয়ে আসি হয়ে যাবে আপনার কাছে। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি যে কোশ্চেনটা করতে চাচ্ছিলাম সেটা হলো যে বর্তমানে রাজুকের যে আইন আছে, সেই আইনটা আসলে খুব জটিল এবং সেটাকে আসলে বাস্তবায়ন অনেক সময় বাস্তবায়নযোগ্য না, কারণ এমন আইনটা করে রাখছে যেন সেখানে একটু দুর্নীতি করতে সহজ হয়। আমি সাধারণ মানুষ হিসেবে যেটা বলতে চাচ্ছি আর কি। তো সেই আইনগুলা
দেখা যায় যে আমরা যখন মানতে পারি না, না মানতে পেরে আমাদের কিছুটা ব্যত্যয় ঘটে, ছোটখাটো ব্যত্যয় অনেক সময় ঘটে, অনেক সময় বড় ব্যত্যয় ঘটে। কিন্তু যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন সেগুলোকে বলা হয় বেআইনি বিল্ডিং, বা তখন আমরা অ্যাকশনে যাচ্ছি। তো সেই আইনগুলোকে সময়োপযোগী করার কোনো পদক্ষেপ কি মাননীয় মন্ত্রী আপনি নেবেন কিনা? কারণ আইনগুলো যদি আপনি চেক করে দেখেন, দেখবেন যে অনেকগুলোই বাস্তবায়ন আসলে যোগ্য না। তো সেই ব্যাপারে আপনাদের পদক্ষেপটা আমরা আশা করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে দাদা। এই প্রশ্ন উত্তর নিশ্চয় দিবেন। দাদা একটি বিষয় কিন্তু বারবার বলছেন যে জবাবদিহিতা, আমাদের জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করা যায় না। এই দুটি বিষয় আপনি বলবেন। দেখুন, আমি মন্ত্রীর বাইরেও আমি দেশে একজন নাগরিক। আমি নিজেও মনে করি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ না, নোবডি ইজ অ্যাবভ দি ল। সেই জায়গায় রাজুকের যে অর্গানোগ্রাম রয়েছে, রাজুকের যে জনবল রয়েছে, সেই জনবলের যে বিন্যাস রয়েছে, আমি আজকে রাজুকে সভা করতে গিয়ে অবাক হয়েছি যে একটা ইনস্পেকশন হয়ে যাওয়ার পরে ইনস্পেকশন রিপোর্টটা কিন্তু উইকলি হওয়া উচিত, ফোর্টনাইটলি হওয়া উচিত, মান্থলি হওয়া উচিত। যে একটা বিল্ডিং নির্মাণ হচ্ছে, উনি লাস্ট ডেতে যে বলবে প্রপারলি হয়েছে কেন, বেসমেন্ট ঠিক মতো হলো কিনা, সেকেন্ড ফ্লোরটা ঠিক মতো হলো, ফার্স্ট ফ্লোর ঠিক মতো হলো কিনা, সাপ্তাহিক রিপোর্ট হবে। সেই রিপোর্টটা উনি ওনার হায়ার অথরিটিকে দেবেন, ওনার কাছেও থাকবে। শেষ মুহূর্তে গিয়ে যদি আমি এই জায়গায় একটা ছোট জিনিস বলি, আপনি কি সম্ভব বাংলাদেশে যে পরিমাণ বিল্ডিং নির্বাচিত হয় এবং আপনার যে ইন্সপেক্টরের সংখ্যা, প্রতিটা ফ্লোর বেস আপনি ইন্সপেকশন করবেন, এটা আদৌ বাস্তবিকভাবে সম্ভব? না, এটা সম্ভব। এটা এই কারণে সম্ভব, ধরুন একটা ওয়ার্ডে বা একটা রিজিয়নে কিন্তু একসঙ্গে 10,000 শহরে কয় লক্ষ ভবন আছে? মানে না, আমি বলছি যে নির্মাণাধীন যে ভবনটা, নির্মাণাধীন ভবন কয় লক্ষ আছে? শোন দাদা, আমার যে জোনগুলি আছে, সেই জোনগুলোর বিল্ডিং কিন্তু একদিনে সব শেষ হয় না, একদিনেও কিন্তু আমি যে জিনিসটার উপর বেশি জোর দিব মাননীয় মন্ত্রী, সেটি হচ্ছে আপনি এমন একটা সিস্টেম ইন্ট্রোডিউস করেন, মানুষ মানতে বাধ্য, আপনাকে যেতে হবে না ওদের কাছে। জি, দাদা জি বলছেন আপনি অনলাইন সিস্টেম করা যায়। একটি ভবন ভেঙে দেখান না, ঢাকা শহরে একটি অবৈধভাবে নির্মিত ভবন ভেঙে দেখান, এবং সেটা হতে হবে যার তার বাড়ি না, খুব বড় লোকের বাড়ি। আমি আপনার বানিয়ে দেখান, ছোটরা এমনিতেই ঠিক হয়ে যাবে। শ্যামলদা, এই জায়গাটাতে আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে আজকে একটি অনুষ্ঠান ছিল, একটি বেসরকারি ইউনিভার্সিটির আয়োজন করেছিল, সেটা হচ্ছে আগুনের কারণ এবং করণীয় এই বিষয় শিরোনামে। সেখানে দক্ষিণের মেয়র, তিনি ছিলেন প্রধান অতিথি, তিনি বলেছেন যে রাজুক যদি পারে তাহলে একটি প্রভাবশালী ব্যক্তির ভবন ভেঙে দেখাক। তিনি বলছেন যে এটি রাজুকের পক্ষে সম্ভব হবে না। খোদ দক্ষিণের মেয়র বলছেন। হয়েছে, হয় না তা না। একটা এক্সাম্পল বাংলাদেশে আছে, সেটা হচ্ছে র্যাঙ্কস ভবন ভাঙা। আচ্ছা, হ্যাঁ, আপনি ওটা দেখেছি আমরা, অবৈধভাবে ভবন হলে তাকে ভেঙেছে। আপনি মাননীয় মন্ত্রী একটা ভাঙেন, অন্যরা এমনিতেই ঠিক হয়ে যাবে। আপনি পারবেন না, সারা বাংলাদেশ বলছেন, শুনেন, ইন্সপেকশন করে পারবেন না। আপনার অনুভূতির জায়গাটার প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, অব্যবস্থাপনাটা এরকম রয়েছে যে একটা ইন্সপেকশন রিপোর্ট যদি না হয়, একটা বিল্ডিং বেআইনিভাবে হলো, তারপর ইন্সপেক্টর রিপোর্ট দিয়ে বলেন বিল্ডিংটা বেআইনি হয়েছে, ততক্ষণে কিন্তু বিল্ডিং এর স্ট্রাকচার এমন জায়গায় পৌঁছে যায়, নানা জটিলতার সৃষ্টি হয়ে যায়। এজন্য আমি আজকে ডাইরেক্টিভস দিয়েছি, আমি এরকম ফরম্যাট করে দিয়েছি যে প্রতি সপ্তাহে ডেভেলপমেন্টের ইন্সপেক্টর ইন্সপেকশন রিপোর্ট তার কাছে থাকবে, রাজুককে দিতে হবে, এবং ওটাকে দেখভাল করার জন্য কেউ থাকবে, এবং প্রতি মাসিক সমন্বয় সভায় রিপোর্ট পর্যালোচনা করে ব্যবস্থা নিতে হবে। একটা ইন্সপেক্টর রিপোর্ট দিল, ওটা বর্ডারে পড়ে থাকলো, আর কোনোদিন কেউ আলোর মুখ দেখলো না। এই অবস্থা একটা সিস্টেম চলতে পারে না। রাজুকে দীর্ঘসূত্রিতা দূর করার জন্য আমরা অটোমেশন সিস্টেমে নিয়ে আসছি। 1 মে থেকে রাজুকের কোনো কার্যক্রম আর ম্যানুয়ালি হবে না। কারণ দাদা যেটা বলছে ভেরি ইম্পর্ট্যান্ট, আমি 2 লক্ষ ফাইল, আমি ফাইল খুঁজতে গেলে ফাইল পাবো না, কিন্তু আমি যদি ডাটাবেস করতে পারি, এক ক্লিকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে এত নম্বর প্লটের এখন ডেভেলপমেন্ট কোথায়, কি অবস্থায় আছে। আর অ্যাকশনে যাওয়ার কথা মেয়র সাহেব বলছেন যে পারলে ভেঙে দেখাক, এরকম বিকল্পও আছে। পুরানো ঢাকায় যারা আবাসিক এলাকায় ব্যবসায়িক স্থাপনা করছে, তাদেরকে ট্রেড লাইসেন্স না দেওয়ার সিদ্ধান্ত ছিল। সিটি কর্পোরেশন তো ট্রেড লাইসেন্স তাদেরকে দিয়েছেন, তারা বৈধতা নিয়ে কোর্টে গিয়ে হাজির হয়ে বলেন যে আমাকে তো ব্যবসা চালাবার জন্য এই যে ট্রেড লাইসেন্স সিটি কর্পোরেশন দিয়েছে। দায়িত্বের জায়গা থেকে নিজেকেও দায়িত্ব গ্রহণ করতে হবে, অন্যকে সমালোচনার জায়গা থেকে। এখানে একটা সমন্বিত জায়গাও দরকার। এই জন্য আমরা একটা স্টেপস নিয়েছি যে পুরনো ঢাকার যে সকল বাড়িগুলি, সেই বাড়িগুলির মালিকদের নিয়ে, মেয়র মহোদয়কে নিয়ে আমরা মিলে ওই জায়গায় ভেঙে আমরা হাই রাইজ বিল্ডিং করে তার রেশিও অনুযায়ী তাকে ফ্ল্যাট দিয়ে দেবো, কিন্তু ওটা বসবাস উপযোগী, যান উপযোগী, অন্য অন্য যে সকল প্রয়োজনও সেই উপযোগিতা থাকতে হবে। আর মানুষের মাইন্ড সেট আপকে চেঞ্জ করাতে হবে আইনের আওতায় এনে। বড় একটা মার্কেটের কথা আমি বলতে পারি, সেখানে কোটি কোটি না শত শত কোটি টাকার দোকানের বেচা কেনা হয়। সেই মার্কেটে পাবলিকের চলাচলের ফাঁকে সেখানে একটা আইসক্রিমের দোকান, সেখানে একটা পানের দোকান মার্কেট কর্তৃপক্ষ বসিয়ে দিয়েছে। কাকে কি বলবো? আমি এই জায়গায় এরকম অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন কিন্তু অনেক জায়গায় আছে। তবে অ্যাকশনে আমরা যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিয়েছি।
আমি আমার বিশ্বাস তদন্ত রিপোর্ট পাওয়ার পরে আমরা অ্যাকশনে যেতে পারবো। হুয়েভার মেবি তিনি কতটা শক্তিশালী হন আমার কাছে এটা মুখ্য না, কারণ বাংলাদেশের সরকার হচ্ছে শক্তিশালী কেউ আমার মনে হয় না। আমি যদি আত্মবিশ্বাসী থাকি আর তার অবৈধ বিষয়কে আমি যদি সংশোধন করার জন্য বলার পর সে করতে না চায়, আমি অ্যাকশন নিতে কোনো বাধা নাই। আমরা যারা অ্যাকশন নেই না তারা নিজের দুর্বলতার কথা আগে বলতে হবে। আমি সেই দুর্বলতায় ভুগতে চাই না। আমি একটু বলি মাননীয় মন্ত্রী, যেটি উদ্যোগগুলো নিচ্ছেন ঠিক আছে, ওগুলো ঠিক আছে, কিন্তু এই উদ্যোগগুলোর মধ্যে কতগুলো জিনিস আছে আমাদের বুঝতে হবে। সরকারি প্রতিষ্ঠান হচ্ছে একটি রাজুক, আর সরকার যদি রেগুলেটরি অথরিটি হয় তাহলে কোনোদিনই ফাংশন করে না। করোনা বলে আমরা কিন্তু এটাকে আবার সাইড লাইনে নিয়ে আরেকটি কমিশন করি। বিটিআরসি কেন হয়েছে, কেন আজকে দুর্নীতি দমন কমিশন হয়েছে? সরকার তো নানা রকম আইন শৃঙ্খলাকারী প্রতিষ্ঠান ছিল, তাহলে আমাকে আরেকটি প্রতিষ্ঠান করতে হচ্ছে কেন? আমাকে সরকারের বাইরে থেকে একটা সামগ্রিকভাবে সাংবিধানিক ক্ষমতা নিয়ে যাতে একটা রেগুলেটরি অথরিটি হয়। রাজুকের ব্যাপারে আমি মনে করি যতক্ষণ পর্যন্ত এটা সরকারের বলয়ের ভিতর থেকে বেরিয়ে আসবে না, এটাকে যদি একটা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ করেন এই রেগুলেশনটা, দেখবেন অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আপনি যে এই যে এফআর টাওয়ার, ফারুক রূপায়ণ টাওয়ার নামে যে ভবনটি, এটার বৃত্তান্ত শুনলে এটা একটা সাবজেক্ট অফ ডিসকাশন, এটা একটা ইনভেস্টিগেশনের বিষয়। একটি ভবন 96-এ একবার অনুমতি দিচ্ছেন, ওই সময় আপনি এটার ফাউন্ডেশন দেখেছেন কিরকম, সেই 18 তলার ফাউন্ডেশন কি করে 23 তলা হয়ে যায়, কি করে সম্ভব? আপনি কি ফাউন্ডেশন বাড়িয়েছেন এটির? সম্ভব সেটা এই পর্যায়ে? তাহলে না বাড়ানোর পরে আপনার ইন্সপেক্টর কোথায় ছিল মাননীয় মন্ত্রী? ওখানে এই জন্য আপনার ইন্সপেক্টর তো এখনো চাকরিতে আছেন নিশ্চয়ই। আপনার সদা যদি না থাকে তাকে বাড়ি থেকে দূরে নিয়ে আগে জেলে নিয়ে আপনার সদা অবগতির জন্য বলছি যে আমরা যে ইনকোয়ারি কমিটি গঠন করেছি তার টার্মস অফ ইনকোয়ারির জায়গায় বলছি যে শুধু মালিক। আমি কয়েকটা ইনকোয়ারি কমিটিতে ছিলাম, পৃথিবীর কোনো ইনকোয়ারি কমিটির কিছু হয় না। আমাকে একটু অ্যালাউ করেন। আমরা টার্মস অফ রেফারেন্সে অতীতে যত ঘটনা ঘটেছে মালিক এবং ডেভেলপারকে ধরা হয়েছে। টার্মস অফ রেফারেন্সে আমরা বলছি এই নকশা অনুমোদন প্রক্রিয়া সঠিক ছিল কিনা, সাবসিকুয়েন্ট অনুমোদন প্রক্রিয়া সঠিক ছিল কিনা, ওই সময় ইন্সপেক্টর কে ছিলেন, ওই সময় অথরাইজড অফিসার কে ছিলেন, তাদের সকল সম্পর্কে রিপোর্ট দিতে হবে। আমি শুধুমাত্র ডেভেলপার এবং মালিকের উপর আপনি আজকে একজন মালিক ইনকোয়ারি রিপোর্টটা আমি পাবলিকলি পাবলিশ। এই প্রসঙ্গটাতে আমি আসতে চাচ্ছিলাম। আমরা আজকে 2 মালিককে জেলে নিয়ে গেছি, কিন্তু কই রাজুকের কোন কর্মকর্তাকে তখন জেলে যেতে হয় না? ইনকোয়ারি হওয়ার আগেই কিভাবে কিভাবে আপনি ইনকোয়ারি হওয়ার আগেই তো তাদেরকে জেলে নিয়ে গেছেন। না, যারা করেছেন বেনিফিশিয়ারি, যিনি বেনিফিশিয়ারিকে আগে জেলে নিয়ে গেছেন, দে আর ইন দ্য রিমান্ড রাইট নাও। ডেফিনেটলি তার কাছে অথরিটি ছিল দায়িত্ব দেখার, সে তো এখন অথরিটি মানে সে কতটা সহায়তা করেছে সেটাও কিন্তু রিমান্ডে বেরিয়ে আসবে এবং আমাদের ইনকোয়ারিতে দেখার দায়িত্ব যিনি দেখেননি তিনিও তো আসবেন, তিনি আসবেন। ফোনটা নিয়ে আসছি। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। আমি আলিয়াজুল বলছিলাম মিরপুর থেকে। আমার পাশের বিল্ডিং এ একটা অবৈধ বিল্ডিং হয়েছিল আজকে থেকে 6 মাস আগে। আমি অনেক কষ্ট করে রাজুকে একটা কমপ্লেন করলাম। আমার এক ফ্রেন্ডের অনুরোধে ওখান থেকে 2 জন লোক আসলো তারা দেখার জন্য। তাদেরকে সব বলার পর তারা ওই যেখানে কাজগুলো হইতেছিল ওইখানে তারা গেল। আমি আমার ছাদে বসে আমি দেখতেছিলাম তারা কি করতেছে। ওই 2 জন লোক যাওয়ার পর ওই বিল্ডিং মালিকের সাথে অনেক সময় কথা বলার পর তাদের সাথে লেনদেন হলো। আমি দেখলাম সশক্ষে যে তারা তার কি টাকা ধরাই দিচ্ছে, এবং টাকা ধরাই দিয়ে টাকা তো নিয়ে গেলই, প্লাস যাওয়ার সময় ওই রাজুকের লোকের আমার ফোন নাম্বারটা ওই বিল্ডিং এর মালিককে দিয়ে গেল। জি হ্যাঁ, এবং অন্যরা যাওয়ার পরে ওই বিল্ডিং মালিক ওই ফোন নাম্বার নিয়ে খোঁজাখুঁজি শুরু করলো যে এই লোককে কমপ্লেন করতে কে, তাকে আমি দেখাই দেবো। আমি যখন জানতে পারলাম যে আমার ফোন নাম্বার তার কাছে আছে, আমি 3 মাস পর্যন্ত আমার ফোন নাম্বারটা বন্ধ রেখে আমি মোটামুটি একটা আত্মগোপন অবস্থায় ছিলাম যে হয়তো উনি জানতে পারলে আমি কমপ্লেন করছি আমাকে অনেক ক্ষতি করে। জি ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ, আপনার প্রশ্নটি বোঝা গেছে। আমরা মন্ত্রীর কাছে প্রশ্ন উত্তর নেব। সঙ্গে মন্ত্রী একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে যে এই এফআর টাওয়ারের ব্যাপারে আমরা এরকম বিষয় জেনেছি, সেটা হচ্ছে রাজুকে জানানো হয়েছিল কিন্তু রাজু কোনো ব্যবস্থা নেয়নি। দেখুন, আমরা 2টি কমিটি গঠন করেছি, আমরা রিপোর্টটা 1 সপ্তাহ পরে পাবো। 1 সপ্তাহ পরে আশা করি আমি আপনার হাউসে আসবো, আপনারা ইনভাইট করলে। আমরা কি অ্যাকশন নিচ্ছি, শ্যামলদা যে অ্যাংজাইটির কথা বলছেন আমি তার সঙ্গে ডিফার করছি না, কিন্তু আমি অতীতে যেতে চাই না, আমি সামনের দিকে যেতে চাই। এই যে দর্শক যে অভিজ্ঞতাটা আমি সেটা বললাম, এফআর টাওয়ারের ব্যাপারে কে ইন্সপেক্টর ছিল ওই সময়, কে অথরাইজড অফিসার ছিল, কার চোখ অন্ধ হয়ে গেছিল এই 5 তলা অননুমোদিত ভবন হওয়ার ক্ষেত্রে, রেকর্ড কার সময় গায়েব হয়ে গেল, আমরা সকলকে ফাইন্ড আউট করব। সেই সময় আপনি আরো দুর্ভাগ্যজনক কি অবস্থা জানেন, 2007 সালে একটা রিপোর্ট আসলো, সেই রিপোর্টে লেখা হলো অবৈধভাবে 5 তলা নির্মাণ করা হয়েছে।
তৎকালীন চেয়ারম্যান কে ছিলেন, কনসার্ন অথরিটি কে ছিলেন, এই রিপোর্টটা ফাইলে আছে, রিপোর্টের উপর ব্যবস্থা নিন বা ফাইল ইনিশিয়েট করুন, এ কথাও বলা হয়নি। কেন বলেন নাই সেটাকে আমরা ফাইন্ড আউট করব। আর এখন যে দর্শক অভিযোগটা করলেন তাকে আমি অনুরোধ করব তিনি যে কোনো সময় আমাকে অ্যাড্রেস করে একটা কমপ্লেইন দেন। আমি লক্ষ লক্ষ মানুষ এই টক শো শুনছে, একটা কমপ্লেইন দেন, আমি ব্যবস্থা নেব। আমাকে দেবেন কমপ্লেইন করে 3 মাস আত্মগোপন, আরেকবার কমপ্লেইন করে 3 বছরের জন্য হাওয়া হইতে দিয়ে না। আমি তো ইতিমধ্যে অনেক জায়গায় অ্যাকশনে গিয়েছি, অনেক জায়গায় অ্যাকশনে গেছি, কিন্তু সকল লোকের পক্ষে তো মাননীয় মন্ত্রীর কাছে পৌঁছানো সম্ভব আমার কাছে না। আপনি শুনলে অবাক হবেন, রাজুকের মেম্বারদের ডিউটি ডিস্ট্রিবিউশন কোনোদিন মন্ত্রণালয় থেকে হয়নি। যিনি ডিউটিতে আসেন ওই ডিউটিতে তিনি অনন্তকাল চলে যাবেন। আমি মন্ত্রণালয় থেকে তাদের ডিউটি ডিস্ট্রিবিউশন করেছি যে আজ যে দায়িত্বে ছিলেন ওই দায়িত্ব আপনি না। রাজুকে যারা ডেপুটেশনে 16 বছর ডেপুটেশনে আছে, আমি ডেপুটেশন ক্যান্সেল করে তাকে তার নিজ সংস্থায় প্রেরণ করেছি। কারণ ওখানে একটা মিঠার হাড়ির মতো অবস্থা হতে পারে না। একটা অপারেশনে আমি আসি, আমার বিশ্বাস আমি একটু সময় পেলে এই ব্যূহ ভেদ করে রাজুককে জনবান্ধব অ্যাকাউন্টেবল একটা জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে পারবো। যদি না পারি আমি ছেড়ে চলে আসবো, তবে আমি সারেন্ডার করতে কখনো স্বাচ্ছন্দ্য বোধ করি না, চ্যালেঞ্জ নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। মাননীয় মন্ত্রীর ইনিশিয়েটিভটিকে আমরা স্বাগত জানাতে চাই। তিনি ভালো কিছু করতে চাইলে অবশ্যই আমরাও তার পাশে থাকবো, দেশের মানুষও তার পাশে থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে এফআর টাওয়ার, এই আগুন, এই ভবন, এই ভবনটা এক্সাম্পল ফর মানে বাংলাদেশে যে কিভাবে ইরেগুলারিটিস চলছে তার একটা এক্সাম্পল। এটা শুধু উনার রাজুকের একা না। আপনি দেখেন এখানে 5 তলা একটি রেস্টুরেন্ট দেওয়া হয়েছে। রেস্টুরেন্ট মানে হচ্ছে সেখানে চুলা আছে, চুলা মানে সেখানে ফায়ারের অনুমতি লাগবে। 5 তলায় একটি বিল্ডিং এ, এই বিল্ডিং কি রেস্টুরেন্ট হিসেবে বানানো হয়েছিল? তাহলে ফায়ারের অপারেশন এই কিভাবে পেলো? আর যখন এতগুলো অফিস হয়েছে নিশ্চয়ই ট্রেড লাইসেন্স দিচ্ছে। ট্রেড লাইসেন্সটা কে দিয়েছে? সিটি কর্পোরেশন দিয়েছে। সিটি কর্পোরেশন দেওয়ার সময় নিশ্চয়ই ইন্সপেকশন করেছে। আমাদের এখানে এই জবাবদিহিতার মধ্যে সবাইকে আনতে হবে, এককভাবে রাজুকের ব্যাপার না এটা। রাজুক ইজ ওয়ান অফ দ্য অর্গানাইজেশন, কিন্তু একটি ভবন নির্মাণ করতে গেলে আমি তো নিজে দেখেছি। আমি একবার আমার এক বন্ধুর একটা সার্টিফিকেটের জন্য গেলাম আপনার ইয়েতে ফায়ারে, এক ভদ্র মহিলা বিশ্বাস করেন প্রকাশ্যে টাকা লেনদেন করছেন। এগুলো সব জায়গায় এখন এটাকে দিয়ে আমি এই অথরিটিটা যতক্ষণ পর্যন্ত আপনি একটা অ্যাকাউন্টেবল না হবে, আপনি কিছু আপনি আজকে ফারুক রূপায়ণ টাওয়ারে গেছেন, পাশের ভবনটিতে যান না আপনি, ওখানে কি ফায়ার এক্সিট আছে কিনা দেখেন। এবং এই যে মানুষগুলো নিরীহভাবে মারা গেল, বিশ্বাস করেন স্রেফ একটা ফায়ার এক্সিটের জন্য। যদি একটা ফায়ার এক্সিট থাকতো, সত্যি সত্যি যদি আমরা পারতাম। আর উৎসাহী জনগণ, বাংলাদেশের এত উৎসাহী জনগণ ভাই, বিশ্বাস করেন এটা একটা ক্রাইম কিন্তু একদম। কারণ এটা পৃথিবীর কোথাও এইভাবে লোক গিয়ে এরকম স্পটে ভিড় করে না। এবং আমি আরো ইমার্জেন্সি ফায়ার এক্সিটের ব্যাপারে প্রচন্ড একটা আলোড়ন সৃষ্টি। তারপরে দেখেন আপনি বাংলাদেশে এখন এতগুলো টেলিভিশন চ্যানেল আছে, মানুষ ইচ্ছে করলে তুমি যদি দেখার তো আগ্রহ থাকে, গো টু দা টিভির সামনে গিয়ে লাইভ দেখো। ঘটনা ঘটার পর একটা লোককে দেখলাম না সরকারের দায়িত্বপূর্ণ কেউ এসে বলল যে ভাই আমরা এখন একটা রেস্কিউ অপারেশন চালাচ্ছি, এখন মধ্যে কিছু বলতে পারবো না, আপনারা সবাই জায়গাটা খালি করে দেন। কেউ এই দায়িত্বগুলো নেয় না। মিডিয়া ম্যানেজমেন্ট বলতে কিছু নাই। মিডিয়াকে ফেস করা, মিডিয়া কতদূর পর্যন্ত যাবে, একটা এরিয়াকে সারাউন্ডেড করে রাখা, কিছুই নাই। আমরা ক্রাইসিসের উপর ক্রাইসিস। নাগরিক দায়িত্ব কি দেখলাম? অসহায় একটা বাচ্চা পানির পাইপটাকে সংরক্ষণ করছে, আর অনেক ভদ্রলোকরা ভিডিও করতেছে, এবং ভিডিওটা হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি। আমি এই জিনিসটা আমাদের নাগরিক দায়িত্ব, এটা কিন্তু কয়েকটা জিনিস হয়েছে বাংলাদেশে। আপনার পিনাকের যখন ডুবে গেল, কিছু লোক ইয়ে করতেছে। আপনার এই যে রমনা পার্কের লেকের ভিতরে লোক ডুবে মরে যাচ্ছে, তাকে উদ্ধার করতে না গিয়ে মানুষ ভিডিও করছে। সেম জিনিস এখানেও হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ লোক ওখানে কেন, ওয়াই? এখন এগুলো আমাদের সমস্ত কিছু দায়িত্ব মধ্যে দায়িত্বপূর্ণতার মধ্যে আনতে হবে। আনফর্চুনেটলি সেটা কিন্তু হচ্ছে না। আর পুরনো ঢাকার ব্যাপার আমার কিন্তু একটা ডিফারেন্ট আছে, অবজারভেশন আছে। পৃথিবীর সকল দেশে পুরনো শহর আছে, তারা কি সব ভেঙে করে ফেলেছে? এখন আছে আপনি পুরনো ঢাকাকে কিভাবে সংরক্ষণ করবেন, এর জন্য আপনার একটা পলিসি দরকার। এবং অনেক শহর আছে পৃথিবীর, আপনি জার্মানিতে দেখেছেন, আবার বিভিন্ন জায়গায় অস্ট্রিয়াতে দেখেছেন, এবং অনেক ইউরোপের অনেক শহরে তারা এই সমস্ত শহরগুলোর ভিতরে গাড়ি চলতে দেয় না, মানুষকে হেঁটে চলার জন্য উৎসাহিত করে, যাতে প্রপারলি থাকে। এবং এই বিল্ডিংগুলো রক্ষণাবেক্ষণের জন্য আপনার সিস্টেম করতে হবে। এখন পুরোনো ঢাকাটা হয়ে গেছে একটা খিচুড়ি টাইপের। একটা পুরোনো বাড়ির পাশে একটা নতুন বাড়ি উঠছে ভেঙে, আবার যখন নতুন বাড়িটা উঠছে পুরোনো বাড়িটা তখন ভালনারেবল হয়ে যাচ্ছে। এখন এগুলোর টেকনোলজি আছে না। আমরা নতুন শহরগুলো, আমি বলছি আপনাকে, পূর্বাচল, উত্তরা, থার্ড ফেজ, ঝিলমিল, এসব জায়গায় কিন্তু আমরা 45% জায়গা ফাঁকা রাখছি।
মূল ঢাকায় কিন্তু কোন কোন জায়গায় 5 ভাগও নেই, এটা 45 ভাগ জায়গা আমি ফাঁকা আপনার সাথে আছে। একটু ভিন্ন মত পোষণ করছি মাননীয় মন্ত্রী। এবং সেখানে আপনি আমি খালি বলছি রেখেছিলেন, খালি না। উত্তরার খালি জায়গাগুলো আজকে কি কি পরিণত না, হয়েছে? আমি এখন সবটা না, আপনি আমি বলছি যে- উত্তরার মাঠগুলো কারা ভরাট করেছে, কেন আবার প্লট বিতরণ হয়েছে, এগুলো খোঁজ নেন। না, আমি বলছি যে আমি যেটা বলছি যে আমার ইন্সপেকশন রিপোর্ট থেকে আমি নিজে মাঠে থাকি, আমি মন্ত্রণালয়ের চেয়ে বেশি প্রজেক্টে থাকার স্বাচ্ছন্দ্য বোধ করি। অনেক অনিয়ম হয়েছে, আমি অস্বীকার করব না পাবলিকলি। সেই অনিয়মের জায়গায় আপনি একটু মাঠে কম থাকেন, আপনি আপনার লোকজনকে মাঠে দেন, আপনি না, আমার লোক পলিসি মাঠে- গাইডলাইন দেন। না, আমি নিজে না থাকলে হবে না, আমি নিজে না থাকলে এটা কিচ্ছু হবে মন্ত্রীর না। পক্ষে সম্ভব না ফিজিক্যালি। আমি ফিজিক্যালি আমরা দেখেছি আমাদের অনেক মন্ত্রী সারাদিন রাস্তায় বসে বসে ওটা না, বাণী দিচ্ছেন না, টেলিভিশনে, ওই- কাজের কাজ কিছু না, ওই বাণী আমি বাণী দেই না। আমি আলোচনার চেয়ে আমি মনে করি আমি একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, আমার কাজ আছে। ধরেন একটা ব্রিজের কাজের জন্য গেছি, আমি একটা ডকইয়ার্ড নেভির সমন্বয়ে একটা প্রজেক্টে তাদের গিয়ে দেখলাম তারা অত্যন্ত স্কিল, যে দেখলাম তার নিজ হাতে গুনা দিয়ে রড বাঁধছে। এইটা হলো সাংঘাতিক স্কিল। মন্ত্রী এগুলো নিয়ে অনেক আলোচনা আছে, কি জন্য বলছি, এই যে আপনারা মন্ত্রীরা বেরোন, এতে রাস্তাঘাটে আরো ঝামেলা সৃষ্টি। না না, আমি রাস্তাঘাটে ঝামেলা করি না। দ্বিতীয়ত হচ্ছে দাদা, সবটাকে নেগেটিভ দেখার কারণ নাই। ফিজিক্যালি যে তাগিদ না দিলেও কিন্তু কাজ হয় না, এটাই বাস্তবতা। মন্ত্রীকে কি দিতে হবে কেন? কনসার্ন অথরিটি, কনসার্ন অথরিটি মলম দিব কোথা, সর্বাঙ্গে ব্যথা। অনেকেই তো অনেকটা খুঁজে পায় না। সেক্ষেত্রে ব্যথা অংশটি কেটে ফেলে দেন, দেখবেন যে ঠিক হয়ে যাবে। আপনি মন্ত্রী এই শ্যামলদা যেটি বলছিলেন যে খুব বেশি দিন হয়নি আপনি দায়িত্ব নিয়েছেন, তো দীর্ঘদিনের জঞ্জাল। এছাড়া আমরা আরেকটি বিষয় দেখি কি, এই ধরনের ঘটনায় আপনি একজন প্রসিদ্ধ আইনজীবী, এই ধরনের ঘটনাগুলোতে আমরা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হতে দেখিনি এখন পর্যন্ত। বরং আইন আজকে আমি রানা প্লাজার কথা যদি বলি, মাননীয় আজকে মোহাম্মদ নাসিম বলেছেন, আইন বরং এগুলোতে প্রতিবন্ধকতা অনেক সময়। এই যে তো তাই হয়েছে, আপনারা কোর্টে একটা পেন্ডিং দিতে, সম্ভবত গুলশানেরটাতে মামলা পেন্ডিং, আপনি তো নিজে আইনজীবী, বুঝেন এগুলো আইনের ফাঁক করে কত বেরিয়ে যায়। আমি যদি রানা প্লাজার 3 মাস করে স্টে অর্ডার নিয়ে আসে। রানা প্লাজার ঘটনা যদি বলি, রানা প্লাজার সোহেল রানার অন্য একটি মামলাতে তার শাস্তি হয়েছে, কিন্তু রানা প্লাজার ঘটনার মামলা এখনো পর্যন্ত শেষ হয়নি। তাজরিনের ঘটনা আপনার মনে আছে, দেলোয়ার হোসেন তাজরিন গার্মেন্টসের মালিক, তিনি অল্প কিছুদিন জেল খেটে জামিনে বেরিয়ে গেছেন, মামলার এখন পর্যন্ত হদিস নেই। 2005-এ স্পেকট্রামের ঘটনা ঘটেছিল, সেটির এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি। তো এই জায়গাগুলোতে আমাদের নজর দেওয়া উচিত কিনা? ওই যে আমি একটা কথা বললাম না পূর্বে, জঞ্জালটা দীর্ঘদিনের এবং এত বিস্তৃত এবং শাখা প্রশাখা এত ব্যাপক যে আমি চাইলে ওভারনাইট আমি মানুষ খুশি হওয়ার জন্য বক্তব্য রাখলেও মানুষ আমাকে একটা প্রতারক ভাববে। বাস্তবতা হচ্ছে এগুলো সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করে যত দ্রুত সম্ভব বিভিন্ন জায়গা থেকে এগিয়ে আসতে হবে। ধরুন রাজুক পরিচালনার জন্য যে আইন আছে, এই আইনটাকে আমরা আপডেট আইন করিনি, কারো না কারো ইন্টারেস্টে আপডেট করিনি, অথবা ওদের দেখভাল করিনি। বিল্ডিং কোড, যেটা বিল্ডিং কোডটা শেষ পর্যায়ে এসে বিল্ডিং কোডটা আমরা সম্পন্ন করতে পারিনি। আমরা ড্যাপ চূড়ান্ত পর্যায়ে এসে ওটা আবার রিভিউ হয়েছে, রিভিউ নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়েছে। এরকম অনেকগুলি অসমন্বিত অবস্থার ভিতর থেকে এখন হাল ছেড়ে তো দেব না, এর ভিতর থেকে আমাদের এগোতে হবে। আমার ভালো লাগে যেটা, কিছু অর্থলোভী নরপিশাচ ছাড়া সাধারণ মানুষ কিন্তু পরিচ্ছন্ন, অ্যাকাউন্টেবল এবং কনস্ট্রাকটিভ কাজের পক্ষে। আমরা যত দুর্যোগ হয় সেখানে কিন্তু আমাদের মতো সাদা জামা পরা লোকদের ভূমিকার চেয়ে অসহায় বাচ্চাদেরকে, অসহায় মানুষকে বেশি কাছে পাই। এই জন্য আমার একটা আশ্বাসের জায়গা আছে, আস্থার জায়গা আছে, যে প্রতিবন্ধক অবস্থার কারণে এ জাতীয় ঘটনা একটার পর একটা ঘটছে, আমরা তাদের কিন্তু অ্যাকাউন্টেবল জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি, এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটা নিয়ে আসা সম্ভব হবে। জি, ধন্যবাদ। শ্যামলদা, অন্য একটা প্রসঙ্গে আসতে যায়, সেটি হচ্ছে কি, আমরা এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে তখনই তো বিষয়গুলো বেশি করে আলোচিত হয়। আমরা দেখি যেমন রাজুক ভবনের অনুমতি দেয়, কিন্তু একটি ভবনের পুরোটাকে নিরাপদ করার জন্য বিভিন্ন সংস্থা থেকে আমাদের অনুমোদন নিতে হয়। সিটি কর্পোরেশনের কথা আমরা বলি, সিটি কর্পোরেশন এককভাবে মানে কাজ করতে পারে না। নগর সরকারের কথা, সংস্থা কাজ করে, হ্যাঁ, নগর সরকারের একটি কথা বলা হচ্ছে। এই জায়গাটাতে আমাদের গুরুত্ব দেওয়া। সরকারের ভিতর আরেকটি সরকার, আমি এটার পক্ষপাতী না, আপনি বরং এগুলোকে কমিয়ে নিয়ে আসেন। পৃথিবীতে কোথাও নগর সরকার ইত্যাদি ইত্যাদি এগুলো হয় কি, আমরা এগুলো করেছি অতীতে, বিভিন্ন ওয়ার্ল্ড ব্যাংক অমুকের পরামর্শে বিভিন্ন রকম অর্গানাইজেশন বানিয়েছে, কাদের কাম কিছু হয় নাই। এই যে ঢাকা বিদ্যুৎ বিভাগ বেনা পর ডেস্কো বানিয়েছে, লাভটা কি হয়েছে? এটাকে বলে যে লাউ সে কদু। হ্যাঁ, লাভের কিছু হয়নি। আচ্ছা, আপনি সংস্থার পর সংস্থা বানাবেন, নগর সরকার বানাবেন, আপনার এই শহরটির দেখভাল করার দায়িত্বের জন্য একটা কর্তৃপক্ষ, একটা অথরিটি বানান, ওয়ান অথরিটি। আপনি এখন এই ঢাকা শহরে সহ বিভিন্ন শহরে এখন অনেকেই বলে 52টা সংস্থা কাজ করে, আপনাকে একটা তালিকা দিতে পারবো আমি। এটা কি সম্ভব? একটা শহরে পানি দেয় একজন, রাস্তায় বিদ্যুৎ দেয় একজন, আপনার গ্যাস দেয় একজন, আপনার এগুলো সব অনুমতি পাওয়ার পর তারপর আপনার বিল্ডিং করার অনুমতি। এগুলোর মধ্যে নিজেরা, আমি জানি না এটা পৃথিবীর কোথাও এই ধরনের সিস্টেম আছে কিনা।
তবে নাগরিক কিন্তু দায়িত্ববোধের পৃথিবীটা বিষয়টা তো কেউ- চলছে। ধরেন এই বিল্ডিংটা যারা ব্যবহার করতেছিল এফআর টাওয়ার, সেই বিল্ডিং এ নিশ্চয়ই সচ্ছল ব্যক্তিরা, সচেতন ব্যক্তিরা, শিক্ষিত ব্যক্তিরা, কেউ অফিস করেছে, কেউ চাকরি করেছে, তাদেরও কি কোনো নাগরিক দায়িত্ব হ্যাঁ, নাগরিকের দায়িত্ব আছে। যে এখানে কি কিন্তু হচ্ছে? আমরা রাষ্ট্র বলতে কিন্তু বায়বীয় না, রাষ্ট্রের নাগরিকদেরও তো দায়িত্ববোধের কিন্তু জায়গা মাননীয় আছে। মন্ত্রী, নাগরিকের- সেই জায়গা থেকেও তো আমরা এগিয়ে আসি না। সবটা যদি সরকারকে করতে হয়, আসলে সরকার বলতে কি, শ্যামলদা আপনি একজন সিনিয়র জার্নালিস্ট, সরকার বলতে কি শুধু বায়বীয় একটা প্রতিষ্ঠান? সরকার বলতে কিন্তু নাগরিক, না, বিভিন্ন না, প্রতিষ্ঠান, সরকার বলতে সকলে বায়বীয় মিলে। প্রতিষ্ঠান হবে কেন? সরকার আমাদের সামনে বিশাল হাতির মতো একটা প্রতিষ্ঠান। বায়বীয় এই কেন? সরকারের অংশ তার আপনি, বিশাল আমি, আমরা শরীর সকলে আছে, কিন্তু। তার শরীরের মধ্যে এই শরীরের রক্ত অংশ আছে। কিন্তু আপনি, আমি না, 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 সকলে। আমরাও সকলে। আমরা হচ্ছে তার আপনি পায়ে, জানেন কতটা সেই media হাতির house পায়ে ঝুঁকিপূর্ণ? পিষ্ট একটি জনগণ। শোনেন, আপনি দেশের সিনিয়র জার্নালিস্ট, কত মিডিয়া হাউস ঝুঁকিপূর্ণ আছে জানেন? সেই মিডিয়া হাউস কি একবারও মিডিয়া হাউসটা ত্যাগ করেছে যে এত বড় ঝুঁকিপূর্ণ বিল্ডিং আমি সেই থাকবো না? মিডিয়া হাউস যে ভবনে ঝুঁকিপূর্ণ আছে সেটা দেখার দায়িত্ব কার? না, সেটা আপনারা দেখার দায়িত্ব journalist-রা কি রাজুকের। করছেন? আপনারা কি মিডিয়া হাউস, করছেন? হ্যাঁ, অফ কোর্স। আপনিও ঝুঁকি নিয়ে ওই বিল্ডিং এর নিচে আমি আছেন। যদি ঝুঁকি নিয়ে আমি আমার ordinary লোককে কি না, না, বলবো? না, আপনারা মাননীয় কি মন্ত্রী, করছেন? আমি যদি ঝুঁকি নিয়ে টেলিভিশন চালাই, এই যে টেলিভিশনটা যদি এখন এই মুহূর্তে ঝুঁকি নিয়ে চলে, আপনার লোকের দায়িত্ব আছে এখানে তালা মেরে দেওয়া। আমার আমি যাতে দায়িত্ব কালকে আছে, ঢুকতে না পারি। কিন্তু আপনি এই দেশের সবচেয়ে সম্মানিত সিটিজেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকরা, শুনেন, মাননীয়- মিডিয়া হাউসগুলোর অবস্থা কি বলেন? মাননীয় মন্ত্রী, আমরা সম্মানিত লোকজনই, যারা এই দেশের সম্মানিত লোকজন, এই দেশের বড় লোকজন, তারাই সবচেয়ে বেশি অন্যায় করি। সাধারণ লোকজন অত অন্যায় করে না। ফোন নিয়ে আসছি যে দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি একজন শিক্ষানবিশ আইনজীবী, সিলেট থেকে বলছি। জি, আমি মাননীয় মন্ত্রীকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। হুম, এই যে বিল্ডিং এর নিয়ম শৃঙ্খলার না মাইনা অসৎ উপায়ে বা বিভিন্ন পন্থা অবলম্বন করে বিল্ডিং গুলা ঢাকার মতো একটি গুরুত্বপূর্ণ শহরে হুম, দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর একটা দুর্ঘটনা হইলে এই দায়ভার আমাদের সরকার নিতে হয়। হুম। সুতরাং এই ব্যবস্থাটা যত দ্রুত মন্ত্রী মহোদয় ভালো দেখভাল করবেন, এবং যারা সত্যিকার অর্থে আমাদের মতো কর্মচারী, জনগণের টাকায় তাদের কর্মের বেতন হয়, হুম। এদের এই নম্বর পন্থায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে। এই ব্যাপারে আপনার একটু সদয় দৃষ্টি করতে, আপনি কি ব্যবস্থা নিবেন এই কর্মচারীদের যারা অবলম্বন করে অনুমোদন দেয়? জি, দুর্নীতির কথা বলছেন আপনি। জি, দেখুন, আমি নিজে মনে করি দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত, তার ক্যাবিনেটের একজন সদস্য হিসাবে, সরকারের একটি অংশ হিসাবে আমি সেই জায়গায় বিশ্বাস করি। তিনি রাজুকের কর্মচারী হন, রাজুকের কর্মকর্তা হন, মালিক হন, বড় টাকার মালিক হন, ডেভেলপার হন, আমরা সকলকে অ্যাকাউন্টেবল করতে চাই, আইনের আওতায় আনতে চাই। তবে আইনকেও যুগ উপযোগ্য করা দরকার। আমি যে কথাটা প্রেসে বলেছিলাম ইন্সপেকশনের পরে, যেটাকে আমি দুর্ঘটনা হিসেবে নিতে চাই না, অবহেলাজনিত কারণে অন্যের মৃত্যু হলে এটা ফৌজদারি অপরাধ। দণ্ডবিধির ৩০৪-এর এ ধারায়, সেই ধারায় কিন্তু মামলা হয়েছে, রাষ্ট্র মামলা করেছে, আসামি গ্রেপ্তার হচ্ছে। এই যারা গ্রেপ্তার হয়েছে এর ভিতরে সীমাবদ্ধ থাকবে না। রাজুকের কর্মচারী কর্মকর্তারা সহ যারা সম্পৃক্ত তথ্য উপাত্ত তদন্তে পাওয়া যাবে, সকলে আসবেন এবং আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে টাকার মালিক হলে বা রাজুকে চাকরি করলে বা ডেভেলপার হলে তাকে কোনো রকম ধরাছোঁয়ার ভিতরে আনা যাবে না। এই জাতীয় সংস্কৃতির থেকে আমরা বেরিয়ে আসতে চাই এবং ইনশাআল্লাহ এটা আমরা পারবো। মন্ত্রী, এর আগে আপনি আমি একটু বলি যে মানুষের মধ্যে হতাশাটা কেন? মানুষের হতাশাটা এই কারণে যে মানুষ এগুলো উচ্চারণগুলো দেখে, কার্যত তার বাস্তবায়ন দেখে না। অতীতে মামলা হয়নি, আমরা মামলা তার করেছি। এক্সাম্পল হচ্ছে যে সড়ক পরিবহনে আপনি যদি এই শহরের যিনি নিরাপত্তা রক্ষার দায়িত্বে বা যিনি লাইসেন্স পরীক্ষা করার দায়িত্বে, তিনি যদি বলেন যে 28টি মামলা নিয়ে ঢাকা শহরে এই গাড়িটি চলছিল, জি, তাহলে আপনি কার কাছে আপনি, তার মানে তার কাছে জবাব দিতে চাওয়ার কোনো উপায় নাই আর। তিনি যদি বলেন ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটের গাড়ি ঢাকা শহরে কিভাবে চলতে জানি না, জানি। এবং এগুলো দেখবেন হয়েছে আবার ঠিক একই গাড়ি। আমরা যখন ছাত্ররা আন্দোলন করলো, মাঝখানে একটু বন্ধ হলো, ঠিক যেরকম আগের অবস্থা সেরকম চলছে, ঠিক যেরকম ব্যবস্থা এখন চলছে আগের মতো চলবে। মাননীয় মন্ত্রী, মানুষের এই নিয়ে কোনো আশাবাদ নেই। বিশেষ করে জিজ্ঞেস করেন সাধারণ মানুষকে, জিজ্ঞেস করেন যে এই নিয়ে আপনারা যে উদ্যোগগুলো নিচ্ছেন এগুলো মানুষের মধ্যে কোনো আশা তৈরি করছে কিনা। এক্স্যাক্টলি নট। দাদা, পাশাপাশি মন্ত্রী কিন্তু একটি বিষয় বলছিলেন যে সরকারের পাশাপাশি নাগরিকদেরও সচেতন। অবশ্যই নাগরিকের দায়িত্ব অবশ্যই আছে, কিন্তু নাগরিকের দায়িত্ববোধ তৈরি করে কারা? নাগরিকের দায়িত্ববোধ একটা সম্মিলিত এফোর্ট। সেটাও সরকার করে দিতে হবে। না, সরকারকে না, সিভিল সোসাইটি আছে, আপনি সবাইকে ইনভলভ করেন। আপনি এই যে রাজুকের প্রসেস প্রক্রিয়ায় আপনি আরো সংস্থাকে নেন, আপনি আপনার আর্কিটেক্টদের সংগঠন আছে তাদেরকে ইনভলভ করেন। বাংলাদেশে অনেক
পরিবেশবাদী সংগঠন আছে, তাদেরকে ইনভলভ করেন, মেক ইট এ সিভিল সোসাইটি এফোর্ট, নাগরিকদের এফোর্ট নেন। শুধু সরকার দিয়ে হয় না, আমি ওই জন্য বলছিলাম সরকার যখন রেগুলেটরি অথরিটি হয় সেই সংস্থা কিন্তু কাজ করে না, যে কারণে এটাকে একটা অন্য ধরনের চরিত্র দিতে হয়। ঢাকা শহরের মতো শহর, এটি একটি মেগা সিটি, 3 কোটি লোকের শহর। এই লোকে অপরকল্প, এই শহরে অপরকল্প যে পরিমাণ ভবন হয়ে গেছে, এটা আপনি পারবেন না। এটিকে নিয়মে আনা আমার অন্তত রিয়ালিস্টিক্যালি সম্ভব কিনা আমি জানি না, কিন্তু আমাদেরকে তো এই শহরটাকে বসবাসের উপযোগী করতে হবে। সেটির জন্য যদি না পারলে করব আপনি কিভাবে? আপনি এই যে 15 আপনি দিন সাজেস্ট করেন না পারলে কিভাবে করবেন? কি না পারলে না বলছেন যে এটাকে করতে পারবো না যেভাবে অপরিকল্পিত, কিছুটা আপনি সহনশীল তারপর আনতে কি পারবেন, কিছুটা সহনশীল আনতে পারবেন, আচ্ছা। অ্যাটলিস্ট কিছুটা করতে পারবেন। এমনিতে পারবেন না আপনি। আমি আপনাকে বলছি, আপনাকে আমি 6 মাস পরে আবার টক শোতে এসে বলবো আপনি কি পেরেছেন না পেরেছেন, আমি তখন তুলে ধরবো। দাদা আপনাকে যেভাবে আপনারা পারেননি, 47 বছর এই দেশটার বয়স, আমরা পারি নাই মাননীয় মন্ত্রী, বাস্তবতা এটাই। তবে এটা এই 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 দেশে কয়জন পুত্রমন্ত্রী জেলে গেছেন দেখেন আপনি করাপশনের জন্য। দিস ইজ দ্য রিয়ালিটি। না পূর্তমন্ত্রী হলেই যে জেলে যেতে হবে না, বিষয়টা এটা তা না। তো কথা নাই, এখন কিন্তু তো গেছে। এদেশের প্রধানমন্ত্রীও কিন্তু দুর্নীতি দায় সাজা হয়েছে। হ্যাঁ, হয়েছে। এটা কিন্তু বাংলাদেশে ছিল না। না, ছিল এদেশে না। 71 মানবতা আমার বিরোধী কথা যে- অপরাধীদের বিচার যে কেউ দেশে- করতে পারবে না, না। তাদের কিন্তু বিচার হয়েছে। অবশ্যই। অনেকের দাম্ভিকতা কিন্তু চূর্ণ হয়েছে। ঠিক আছে, এটা আমরা হয়েছে। সেই বিচারহীনতার সংস্কৃতি থেকে কিন্তু বেরিয়ে আসছি। এদেশে ক্ষমতাসীন দলের এমপির কিন্তু দুর্নীতি দায় কারাদণ্ড হয়েছে। কাজে একেবারে হতাশ হওয়ার মতো না কোনো ঘটনা নেই। হতাশ হব না তো, আমরা আশাবাদী হয়ে বাঁচতে চাই, কিন্তু মানুষের ভিতরে আশার বাত তৈরি হওয়ার জন্য কিছু সিমটম দেখতে হয়। আপনার মতো সিনিয়র একজন জার্নালিস্ট যদি এইভাবে বলেন যে কিছুই করা সম্ভব হবে না না সম্ভব হবে না। আমি সেটা বলি নাই, আমি সেটা বলছি যে আপনাকে সহনশীল হয়ে দিয়ে কিছু করতে হবে। আপনি কি যে ভবনগুলো হয়ে গেছে সম্ভব হবে এগুলো ভাঙা? আমরা এটা দেখবেন যে আপনারাই দেখবেন যে এই আইনজীবীরা দাদা, আমার কিন্তু ভাঙাটা টার্গেট না। এই ভবনটাকে যদি আধুনিক প্রযুক্তিতে এই ভবনটাকে যেভাবে করা দরকার, এখন কিন্তু সারা দুনিয়া আছে, একটা বিল্ডিং হয়ে গেলে ওই বিল্ডিং এর ঊর্ধ্বতন জায়গা করার মতো টেকনোলজিক্যাল জায়গা আছে। আমি যদি এই ভবনটাকে অগ্নি নির্বাপক ব্যবস্থার সমন্বয় ঘটাই, টেকনোলজিক্যালি ডেভেলপ করি, অন্যান্য ব্যবস্থাকে সমন্বিত করতে পারি। আমি একটা প্রশ্ন করি আপনাকে এবার, এই যে ভবনগুলোতে যে আগুন লাগছে, গুলশানে যে এই যে মার্কেটটাতে আগুন লাগলো, আপনারা এতদিন করেননি কেন? গুলশানের মার্কেটটা কিন্তু ডিফারেন্ট জিনিস। আচ্ছা এই ভবনটাতে আপনারা আপনি গুলশানের না ভবনটা এই সম্পর্কে আপনি জানেন কিনা? ভবনটাতে আগুন লাগার আগ পর্যন্ত এই উদ্যোগটা কেন ছিল না আপনাদের? কোন বলেন আমাকে। ভবনটায়? যে ভবনটা এফআর টাওয়ারটা, হ্যাঁ, একটা এফআর টাওয়ার না তো, সারা ঢাকা এফআর টাওয়ারে 6 ভাগ। সেই এফআর টাওয়ার গুলো কেন আছে? এই জন্য তো বললাম যে আমরা উদ্যোগ গ্রহণ করেছি, 24টি টিম আপনারা করেছি। উদ্যোগ গ্রহণ করছেন কখন? এফআর টাওয়ার ঘটনা সৃষ্টি হওয়ার পর। না, আগে তো করেন। আগে হয়েছিল প্রতিবন্ধকতা নানা কারণে। আমি তো পাবলিকলি বলছি যে অনেক সীমাবদ্ধতার ভিতর থেকে হয়েছে। আমি যেটা আপনাকে বললাম যে 24টি টিম বাংলাদেশে কখনো রাজুকের এই জাতীয় উদ্যোগ কিন্তু গ্রহণ করা হয়নি, অতীতে হয়েছে। আমরা নিয়েছি, অতীতে তো মাননীয় মন্ত্রীরা ক্ষমতায় ছিলেন, অতীতে তো আপনারা ক্ষমতায় আমি ছিলেন। সব দায়িত্ব নিতে পারবো না। না, আপনি কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। টিম আপনাদের নামছে, সেই টিমগুলো যথাযথভাবে তাদের দায়িত্বটি পালন করবে সে ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আপনার আত্মবিশ্বাস আমরা দেখছি অনেক। এই টিমের জায়গায় এই টিমের পিছনে আমি টিম করছি। আচ্ছা, তারা যে রিপোর্ট দেবে সেই রিপোর্ট রিভিউ হবে, আমি সেকেন্ড টিম পাঠাবো। আমি প্রয়োজনে কনসালট্যান্ট নিয়োগ করব জানুয়ারি, যে এই টিমের রিপোর্ট প্রপার আছে কিনা। টিমের রিপোর্ট প্রপার না থাকলে যদি বায়াসড রিপোর্ট হয়, দায়সারাগ্রস্ত রিপোর্ট হয়, তাহলে এই টিমের সঙ্গে যারা সম্পৃক্ত থাকবেন দে উইল ফেস সিরিয়াস কনসিকুয়েন্স। আমি এটা পাবলিক স্টেটমেন্টে বলছি, আজকে রাজুকে এটা বলছি। আমাকে যেন তেন উপায়ে বুঝ দেওয়ার চেষ্টা করে লাভ হবে না, কারণ আমি অনাকাঙ্ক্ষিত কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত হব না। স্বচ্ছতার জায়গাটা, জবাবদিহিতার জায়গাটা, যেটা শ্যামলদা বারবার বলছেন, ওই জায়গাটাকে আমি ইনশিওর করতে চাই। তাতে কার সঙ্গে আমার সম্পর্ক থাকলো, কার সঙ্গে থাকলো না, সেটা লক্ষ্য না। লক্ষ্যটা একটা জায়গা ঘটাতে হবে। এভাবে চলতে পারে না। এটা আমার ডিটারমাইন্ড একটা ডিসিশন, এবং আমার বিশ্বাস আমি এটা পারবো। মানে এর আগে আপনি মিডিয়া হাউসের কথা বলছেন, আমরা দেখি যে একটি রিপোর্ট এরকম, ঢাকা শহরে যে হাসপাতালগুলো রয়েছে তার মধ্যে 97.5% হাসপাতালই আগুনের মারাত্মক ঝুঁকিতে রয়েছে, এবং এর মধ্যে বড় বড় হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ। সেই রিপোর্টটি বলছে সেটি হচ্ছে যেই ভবনগুলো শুধুমাত্র হাসপাতাল করা হবে সেই উদ্দেশ্য নিয়ে ভবন বানানো হচ্ছে সেগুলো বাদে। অর্থাৎ আমরা দেখি যে বিভিন্ন একটি বাড়ি, একটি কমার্শিয়াল বিল্ডিং ভাড়া নিয়ে সেখানে হাসপাতাল বানানো হয়ে গেছে। এর আগে এই গত কিছুদিন আগে সোহরাওয়ার্দীতে আগুনের ঘটনা ঘটেছিল, যদিও চিকিৎসক সহ সবার তাৎক্ষণিক তৎপরতায় খুব বড় ধরনের কি ছিল। জি, এই যে সোহরাওয়ার্দী হাসপাতালের রিপোর্টটাতে কাকে দায়ী করা হয়েছে? সোহরাওয়ার্দী হাসপাতালের রিপোর্টের কথা আমি বলছি। আমি বলছি রিপোর্টে তো কাকে দায়ী করা হয়েছে ওটা ফাইন্ড আউট বাইর করেন, তাহলে বুঝবেন কোথায় গলতটি। হ্যাঁ, আমি সেটাই বলছি। তো এই ধরনের ঘটনা যদি আমাদের ঘটে, আমাদের একটা প্রবলেম আছে হল কি, সমস্যা হয়ে গেলে হাতের কাছে যাকে পাওয়া যায় ওই কেষ্টা বেটাই চোর। জি,
আপনি জানেন যে একটা হসপিটাল একটা ক্লিনিক করার জন্য ইনস্পেকশন পরবর্তী একটা রিপোর্ট দিতে হয় সিভিল সার্জন অফিস থেকে অথবা ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস থেকে দিতে হয়, এবং সেখানে ইনস্ট্রুমেন্টাল পারমিশন নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় পারমিশন নিতে হয়। সকল প্রক্রিয়ার সঙ্গে যারা সম্পৃক্ত লায়াবিলিটিসটা শিফট হয়। যেমন গুলশান কাঁচা বাজার, এটা সিটি কর্পোরেশনের কাঁচা বাজার, সেখানে প্রায় 50টার উপরে ফ্রিজে ডিপ ফ্রিজে তারা কানেকশন নিয়েছেন 220 ভোল্টের তার দিয়ে। এখন এটার আমি গেলাম যখন, তখন বললে এটার জন্য রাজুক দায়ী। আমি বললাম রাজুক তো বিল্ডিংও করে নাই, আর তাতে কি হয়েছে আপনার এটার জন্য দায়ী। এখন বলছি যে লায়াবিলিটির পরে যেই তাদেরকে যেই নির্দেশনাগুলো দেওয়া হয় সেগুলো তারা মানেননি। না, তারা মানেন না, শুধু তা না, দায়িত্ব তো কারো না কারো ছিল। এটা ছিল সিটি কর্পোরেশনে। এখন এটাকেও সবাই বলল, এখন আপনাদের টকশো আসলো, কিন্তু কালকে আমি একটা টেলিভিশন আমাকে ইন্টারভিউ নিতে গিয়ে বললো এই যে নিমতলিতে হলো, চুরিহাটটা হয়ে গেল, বনানীতে হয়ে গেল, গুলশান কাঁচা বাজার হয়ে গেল, ভাবটা যেন সবটাই রাজুক করেছে। লায়াবিলিটিস যার যতটুকু আছে সেটা শিফট করা দরকার। ধরেন দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে যারা সম্পৃক্ত তারা কতটা এগিয়ে আসছে, এটা আলোচনার বিষয় হতে হবে। ফায়ার ব্রিগেড কতটা ইকুয়াল ইকুইপড ছিল, তাদের রেসপন্সিবিলিটি কতটুকু। এই জন্য বলছি যে সবটা খালি রাজুক, এই যে রাজুকের ঘুম ভাঙার কথা বললেন না, এর সঙ্গে পাশে যারা ঘুমিয়ে আছে তাদের জাগ্রত না করলে রাজুক একা জাগ্রত হয়ে চিৎকার করেও কিছু করতে পারবে না। তবে রাজুকের জায়গার থেকে কনসার্ন মিনিস্টার হিসাবে আই এম টেকিং দি রেসপন্সিবিলিটি অন মাই শোল্ডার, যে আমার তরফ থেকে আমি কতটা স্বচ্ছতার সঙ্গে করছি, কতটা জবাবদিহিতার সঙ্গে করছি, সেটাকে অবশ্যই আমি ইনশিওর করতে চাই। আমি মনে করি যে এটা অবশ্যই ঠিক, এটা রাজুক একার দায়িত্ব না। আমি যে কারণে বলছিলাম দায় কেউ এড়াতে পারে না। গতকাল আমরা একটা হেডিং করে লিড নিউজ করেছে, দায়টা সবার। দায়টা যিনি ব্যবহার করছেন তার দায়টা হচ্ছে, যিনি এখানে অথরিটি আছে, আরো এখানে সিটি কর্পোরেশনের দায় আছে, এখানে আপনার ফায়ার ব্রিগেডের দায় আছে। এখানে এককভাবে কাউকে দায়ী করা, তার দায়ী করা, কাউকে কাউকে পাল্টাপাল্টি করা, সেটা দিয়ে সমস্যার সমাধান হবে না। মাননীয় মন্ত্রী একটা উদ্যোগ নিতে চাচ্ছেন, আমরা আশাবাদী হতে চাই, যে রিয়েলি কিছু দেখতে চাই। একটা মূল জায়গাটা যেটি একটু আগে উনিই বললেন, সেটা হচ্ছে রুল অফ ল, আইনের শাসন আর জবাবদিহিতা, আইনের কঠোর প্রয়োগ। এটি না হলে আপনি পাল্টাপাল্টি আমরা দায়ী করতে পারবো, আলটিমেটলি কোনোটি সমাধানের পথ না। আর শহরটার প্রবলেম এমন জায়গায় পৌঁছে গেছে, এটা এখন অ্যাকিউট পর্যায়ে পৌঁছে গেছে, এবং সেই প্রবলেমের গোড়া কোথায়, এর মাথা কোথায়, এটা যদি খুঁজে বের করতে না পারি আমরা এর সমাধান করতে পারবো না। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যে সময়টা নিয়েছেন, মাননীয় মন্ত্রী যে সময়টা নিয়েছেন, এটা কিন্তু খুবই কম। 15 দিন ইজ নট এনাফ। বহুতলা ভবনগুলোকে আপনি কি পারবেন? বহুতল সমস্ত ভবন এটি করে 15 দিনই পারা যায়? আমি যাই না, কিন্তু আমি দুটি সরকারি কমিটির, তদন্ত কমিটির আমি সদস্য ছিলাম। একটি হচ্ছে যে আপনার জোয়ার সাহারায় যে বিআরটিসির বাসায় আগুন লেগেছেন, মাননীয় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের আমাকে সেই কথা তুললেন। আমি দেখেছি আলটিমেটলি তদন্ত কমিটির রিপোর্টগুলোর কি হয়, এই পরিণতি আর কিছু হয় না। আরেকটি তদন্ত কমিটিতে ছিলাম যে আমাদের প্রখ্যাত সাংবাদিক জলিল আহমেদ চৌধুরী যখন সোনারগাঁও হোটেলের সামনে মারা গেলেন। আপনি শুনলে বিস্মিত হয়ে যাবেন, সোনারগাঁও হোটেলের সামনের মোড়ে যে সিসিটিভিগুলো আছে, এটি একটি ভিভিআইপি হোটেল, সব ভিভিআইপিরা থাকেন, তার সিসিটিভি কাজ করে না, আমরা কাউকে ধরতেই পারলাম না। সো দিস ইজ এ মাই ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স অ্যাবাউট তদন্ত কমিটি। এখন ওনারা তদন্ত কমিটি করার পরে কাউকে চিহ্নিত করতে পারবেন কিনা, বা করার পরে ব্যবস্থা হবে কিনা, এটা নিয়ে যথেষ্ট আমার সন্দেহ আছে। তারপর আমি আশাবাদী হতে চাই, শেষ করতে চাই। আমার আশার কথাটা হলো, অতীতে কি হয়েছে সবটাকে নিয়ে আমি এগোতে চাই না। অতীতের ব্যর্থতার অভিজ্ঞতা নিয়ে, কষ্টের অভিজ্ঞতা নিয়ে আমি সামনে এগোতে চাই। আমি দেশবাসী সহ ঢাকা মহানগরীর সকলের সহযোগিতা চাই। আমি আমার মাথার ভিতরে চিন্তা এরকম আছে যে আমরা ইনকোয়ারি রিপোর্ট পাওয়ার পর সিভিল সোসাইটির বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে বসবো, সাংবাদিক, সাহিত্যিক, আর্কিটেক্ট, পরিবেশ, লয়ার্স, তাদের সকলকে নিয়ে বসে আমরা সমন্বিতভাবে একটা পদক্ষেপ নিতে চাই। আর আপাত অবস্থায় যাকেই লায়াবল পাওয়া যাবে, সেটা বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট, ক্রিমিনাল অ্যাক্ট এবং অন্যান্য অ্যাক্টে আইনগত ব্যবস্থা নেব। এই ক্ষেত্রে কোনো প্রভাব, কোনো শক্তি, কোনো হুমকি, কোনো প্রলোভন আমাকে আমার ঈপ্সিত লক্ষ্য থেকে সরাতে পারবে না, ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ অ্যাডভোকেট সমর রেজাউল করিম, শ্যামল দত্ত, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।